বাছাই করবে কি করে? যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাছাও। যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? স্কুল নিয়োগ দুর্নীতি নিয়ে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল কোর্ট। 2016 সালের এসএসসি পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আগামী 3 মাসের মধ্যে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। এই রায় ঘোষণার পরেই ভেঙে পড়েছেন শিক্ষক অশিক্ষক কর্মীরা। কলকাতার ধর্মতলায় এখন শুধুই চাকরিহারা শিক্ষকদের হাহাকার। আমরা এটা এক্সপেক্ট করিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে সিবিআই এবং বাম কমিটির এবং এসএসসি যে তথ্যটা মেনে নিয়েছে যে এত হাজার জনের দুর্নীতি হয়েছে, আমরা ভেবেছিলাম যে আমাদের সেগ্রিগেশন হবে এবং সসম্মানে 19,000 টিচার, শিক্ষক অশিক্ষক যে কর্মচারী তারা আবার বিদ্যালয়ে ফিরবে, কিন্তু পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে। এখন আমরা জানি না আমরা কি করবো, আমরা কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। আমরা আমাদের জীবনে অন্ধকার করে দিয়েছে, জীবনে অন্ধকারে নামিয়ে নিয়ে এসছে এবং বলছে আবার পরীক্ষা দাও। আবার পরীক্ষা দিলে আমি 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, একটা পরীক্ষায় পাস করেছি, কম্পিটিটিভ পরীক্ষা। এবেলা ওবেলা পরীক্ষায় পাস করা যায় না। এবেলা যে পরীক্ষাটা পাস করেছি পরের সন্ধ্যাবেলা পরীক্ষা দিলে সেই পরীক্ষায় পাস করা যায় না। আপনারা বলছেন 10 বছর পরে আবার পরীক্ষা দিতে। আজকে ধরুন দিল্লি হাইকোর্টের যে জাজের বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে, তাহলে কি ধরে নিতে হবে সমস্ত জাজের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে? তাহলে সমস্ত জাজকে কি বরখাস্ত করা হবে? আপনাদের নিজেদের বেলা আপনাদের নিয়ম মানান, আর যখন জনগণের বেলায়, যখন স্বচ্ছ লোকের দেশের সাধারণ নাগরিকের বেলায় আপনার ন্যায় বিচার দিতে পারছেন না। আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, সে আর কি বলবে বলুন? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? গ্যারান্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না? আর যে সময়টা চলে গেছে সেই সময়টাকে ফেরত দেবে? যিনি বা যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না, সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব? কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। অনেকদিন ধরেই এসএসসি দুর্নীতি নিয়ে চলছিল টানাপোড়েন। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা পাওয়ার পর থেকে ধীরে ধীরে ঝুলি থেকে বেরিয়েছিল বিড়াল। সামনে আসে স্কুল নিয়োগ দুর্নীতি, এরপরেই আদালতে চালু হয় মামলা। আজকে দীর্ঘ এতদিন বাদে সর্বোচ্চ রায় দিল সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি বাতিল করলেন বিচারপতি। আমরা গভীরভাবে আশাহত এবং মর্মাহত। এটা চূড়ান্ত একটা অমানবিক রায়। এই রায়কে আমরা কখনোই মানি না এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায়। ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে? একটা অন্যায়কে সমর্থন করবার, অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার রায়। কেন কি যে 26,000 যে পরীক্ষায় যারা আছে, 26,000 কি ইলিগাল ক্যান্ডিডেট নয়। এখানে ভারতবর্ষের যেখানে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেটা অলরেডি ইনকোয়ারি করেছে, বাক কমিটি ইনকোয়ারি করেছে এবং ইনকোয়ারি করে আলাদা করেছে। তাহলে কিসের ভিত্তিতে আজকে 26,000 চাকরি বাতিল হলো? আর যদি দায়ী হয়েই থাকে তাহলে তো তারা দায়ী যারা পরীক্ষাটা নিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিজে ব্যর্থ নিতে। আমরা তো ব্যর্থ নই, আমরা অযোগ্য নই। পরীক্ষা দিয়ে আপনারা প্রমাণ দিন, কজন দেখি আপনারা পরীক্ষা নিন, দেখেন তারা কজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে। দেখান তো এটা সম্ভব কিনা। আমি বাড়িতে একজন আর্নিং মেম্বার, আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তান আছে, বাড়িতে মা বাবা অসুস্থ। আমার এই সমস্ত দেখতে দেখতে আমার এখন আমি ভালো আমরা টিচার হতে পারি, অ্যানালিসিস ক্ষমতা বাড়তে পারি, বিভিন্ন কন্টেন্টকে ভালোভাবে বোঝাতে পারি, কিন্তু আবার ওই পরীক্ষায় বসে ওই যোগ্যতার মানদণ্ডের নিরিখে সেটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। মানুষের সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আজকে সচিন তেন্ডুলকার এসে আবার সে রেকর্ড করে দেখাতে পারবে না যে সব থেকে হাইয়েস্ট রান তার, সে প্রমাণ তাকে দেখাতে হবে। আবার বিরাট কোহলি যে পারফরমেন্স দেখাচ্ছে, ধোনি যে পারফরমেন্স দেখাচ্ছে,
তাকে আবার কি পরীক্ষা সবগুলো দেখাতে হবে তাকে, কি কি প্রকার হতে পারে, এটা হতে পারে না। আমি মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটা পর্যালোচনা পুনরালোচনা আবার পুনরায় করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষকেরা। কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা, সন্তান, স্ত্রী, কেউ কেউ বাড়ির একমাত্র রোজগেরে মানুষ। শিক্ষকতার চাকরি হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। প্রশ্ন করছেন কি হবে বেঁচে থেকে। কোর্ট অবশ্য বলেছে যোগ্যরা বয়সসীমা বাড়িয়ে পুনরায় চাকরির আবেদন করতে পারবেন, কিন্তু তাতে লাভ হবে কি? চাকরি পেয়েও আবার পুনরায় পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া মুখের কথা হবে না। সাধারণ মানুষের মুখে একটাই কথা, অযোগ্যদের সাথে যোগ্যদেরও এই শাস্তি দেওয়াটা খুব দরকার ছিল। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন, এবার আবার লাশের পর লাশ দেখবেন, এটাই হচ্ছে আপনার মানে কৃতিত্ব। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার করা আমার। ঠিক আছে, এইভাবে মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয়, তাহলে তো এই যে পরিশ্রমের ফল আসে কথাটা পরে প্রবাদটাই পুরো ভুল হয়ে গেছে। এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। মানে আমার যদি এই হয়, এর পরবর্তীতে কি কি হবে এই সরকার যদি থাকে আমি জানি বলছি। আমার কিন্তু আমি কিন্তু জীবিত নেই, মানে নই আর না। আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম, জানেন তো, অনেকে আমাকে আইডল মনে করে। আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন। আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতো ম্যাম আপনার মতো হবে, করবে না, বুঝতে ভরে উঠতো। বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক। 2012 সালের সেই আরএলএসটির পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর, সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রিএক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে কি করব? আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো, আমাদের দোষটা কোথায় বলুন তো? এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক, আমাদের কোন দেশে শাস্তি দেওয়া, কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে? আচ্ছা, এই করবে কি করে? যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাঁচাও কাজ। সে সেগ্রিগেশন হয়েছে হয়নি তার জন্য সিবিআই দিয়েছে, সিবিআই তার জন্য ডেটা দিয়েছে, মানা হলো না। আমরা কোথায় যাব এখন বলুন তো? আমাদের হয়ে বলার কে আছে? এই নিয়ে অবশ্য মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি যাওয়ার পর তার নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। आज सुप्रीम कोर्ट की जो राय आई है, जो verdict आई है, उसकी वजह से बंगाल में लगभग 26,000, 25,500 से भी ज्यादा टीचर नॉन टीचिंग जो 2016 साल से नौकरी कर रहे थे, उनकी नौकरी चली गई। सारे परिवार रास्ते में आ गए। इसके लिए जिम्मेदार कौन है? जिम्मेदार ममता बनर्जी है। और ममता बनर्जी इसलिए जिम्मेदार है कि ममता बनर्जी ने अपने पार्टी के लोग जिन्होंने पैसा खाया था, पैसा खा के जो योग्य नहीं है उनको नौकरी दिया था, वो ममता बनर्जी उनको बचाने के लिए, अपनी पार्टी के नेता जो पैसा लिए थे उनको बचाने के लिए ममता बनर्जी ने जो योग्य थे, जिन्होंने परिश्रम करके पढ़ाई करके जिनको नौकरी मिली थी, उन सबको आग में झोंक दिया ममता बनर्जी ने। पूरे 25,000 से ज्यादा 26,000 परिवार रास्ते में आ गए। और इसके लिए अगर कोई दायी है वो ममता बनर्जी है, और इसके खिलाफ भारतीय जनता पार्टी रास्ते में उतरेगी।